ক্যামোফ্লাজের জন্যই কিন্তু এরা যদি জঙ্গলে থাকে তাহলে কিন্তু বোঝা সম্ভবই না। কে বলবো, এই দেখুন রাসেলস ভাইপারের বাচ্চা, যে ছাপ মারলে 50,000 টাকার পুরস্কার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া চ্যানেল থেকে জয়দেব মজুমদার। আবারও একটা ভিডিও নিয়ে দেখা গেল। তো আজকের ভিডিও আমি স্পেশালি বানিয়েছি যে বাংলাদেশে রাসেলস ভাইপার আতঙ্কে কাঁপছে মানুষ, পুরো বাংলাদেশ কাঁপছে রাসেলস ভাইপার আতঙ্কে। তো বাংলাদেশি যারা আমাদের সদস্য আছেন, চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন, তাদের জন্য আমি স্পেশালি ভিডিওটা বানিয়েছি এবং সবার জন্যই বানিয়েছি যারা রাসেলস ভাইপার আতঙ্কিত হয়ে আছেন। তো আজকের ভিডিওতে যে আমি বিষয়গুলো তুলে ধরবো সেগুলো সব আমি নোট করে রেখেছি এই কারণে যে মানুষ বিভিন্ন ভাবে মিসগাইড হচ্ছে। দু পয়সার সস্তা মিডিয়া যেগুলো আছে, সে মিডিয়া কিন্তু দু দেশেই আছে, আমাদের ভারতেও আছে, বাংলাদেশেও আছেই। তো তারা যে ভুলভাল খবর প্রচার করছে, মানুষের মনে আরও বেশি করে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। তো তার এগেনস্টে, তার চ্যালেঞ্জে কিন্তু আমি ভিডিও বানাবো। আর যে ভিডিওর মধ্যে যে ইনফরমেশানগুলো দেবো সেগুলো পুরো আমি সঠিকভাবে, সঠিক তথ্য এবং পর্যবেক্ষণের মাধ্যমে, আমার অভিজ্ঞতা যে আছে তার মাধ্যমেই কিন্তু দেবো। দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় কিন্তু রাসেলস ভাইপার এই সাপটা পাওয়া যায়। আর এই সাপটা আতঙ্ক বাড়িয়ে দিয়েছে এর ইংরেজি নামটা। ওই দেশে ওখানে কিন্তু কেউ চন্দ্রবোড়া বা উলুবোড়া এই নামে বলছে না, সবাই বলছে রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার একটা ইংরেজি নাম। এই ইংরেজি নামটা শুনে আরও বেশি মানুষের মনে আতঙ্ক। আর রাসেলস ভাইপার স্বভাব নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মতামত দিয়েছেন, যেগুলো কোনো ভিত্তিই নেই। সেগুলো সম্পূর্ণভাবে আমার এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। আর ভিডিওর শেষে, একদম শেষের দিকে থাকবে রাসেলস ভাইপারের থেকে বাঁচার মোক্ষম উপায়, যেটা হয়তো আপনারা এখনও পর্যন্ত, চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, এখনও পর্যন্ত কোনো ভিডিওর মধ্যে আপনারা পাননি। রাসেলস ভাইপার বা বিষধর সাপ কামড়ালে কী কী করতে হবে, কী কী না করতে হবে, সেগুলো সম্পূর্ণ ডিটেলসে ভিডিও শেষ করার আগে কিন্তু আমি জানাবো। আর আজকের ভিডিও যদি স্কিপ করে যান তাহলে অনেক কিছু মিস করবেন আপনারা। আজকের ভিডিও দেখলে হয়তো আপনি নিজের জীবন বাঁচাতে পারেন, অথবা অন্য আপনার আত্মীয় স্বজন যারা আছে স্নেক বাইট হলে তাদেরকে হয়তো বাঁচাতে পারবেন। তো ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকবেন। আর আমার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স দীর্ঘদিন যাবৎ আমার এলাকায় রাসেলস ভাইপার এবং অন্যান্য বিষধর সাপ নিয়ে কাজ করার জন্যই হয়েছে। গতকাল রাত্রেও একটা রাসেলস ভাইপার রেস্কিউ করেছিলাম, যেগুলো ভোরবেলা সকালবেলা দেখি বাচ্চা অলরেডি দিয়ে দিয়েছে। এই পাশেই রয়েছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ভাইকে বলবো, এই দেখুন রাসেলস ভাইপারের বাচ্চা, যেগুলো ভোরের মধ্যে বাচ্চা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সাপটা ছোটো, যার কারণে এখানে 25টা বাচ্চা দিয়েছে। 75টা অবধি বাচ্চা দেওয়ার কিন্তু রেকর্ড রয়েছে এই রাসেলস ভাইপারের। এরা সরাসরি বাচ্চা দেয়, যার কারণে বাচ্চা কিন্তু খুব কম সংখ্যায় মারা যায়, বেশিরভাগ বাচ্চা বেঁচে থাকে। কিন্তু পরে গিয়ে ফুড চেনের মাধ্যমেই এরা মারা যায় বিভিন্নভাবে। বিভিন্ন পাখি, পশু পাখি যারা আছে সাপ খায়, তারা কিন্তু এদেরকে খেয়ে ফেলে। তো আজকের ভিডিওতে আমি প্রমাণসহ দেখাবো। আর আমি যে তথ্যগুলো আজকে আমার ভিডিওতে দেবো, সেগুলো যদি ভুল প্রমাণ করতে পারেন তাহলে আমি ভিডিও বানানো বন্ধ করে দেবো। এতটা চ্যালেঞ্জ নিয়ে আমি ভিডিওটা করছি। তো ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকবেন। ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা আমি আপনাদের বলছি। ফার্স্ট বলা হয়েছে যে রাসেলস ভাইপার ভারত থেকে বাংলাদেশে গেছে। হ্যাঁ, এটা সম্পূর্ণ কিন্তু ভুল না, আমিও বলছি এটা সম্পূর্ণ ভুল না। বাংলাদেশে ভারত থেকে যেতেই পারে। 2012 কি 13 সালে রাসেলস ভাইপারকে বিলুপ্ত প্রায় বলে দেওয়া হয়েছিল। বাংলাদেশের যে বন দপ্তর এবং বাংলাদেশের যে সরকার রয়েছে তারা বিলুপ্ত ঘোষণা করেছিল, কিন্তু সম্পূর্ণভাবে হয়তো বিলুপ্ত হয়নি। রাসেলস ভাইপার আবার দেখা যাচ্ছে। আর রাসেলস ভাইপারের প্রজনন ঋতু কিন্তু শীতের সময়। তো এই সময় এত রাসেলস ভাইপার দেখা যাচ্ছে, তার মানে কত রাসেলস ভাইপার ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে। 28টা কি 30টা জেলায় রাসেলস ভাইপার এখন দেখা যাচ্ছে বর্তমানে। তো স্নেক মাইগ্রেশন কিন্তু হয়, সাপ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেই পারে। এমন না যে শুধুমাত্র ভারত থেকেই গেছে, ভারত থেকে হয়তো যেতেই পারে, নদী মাধ্যমে বিভিন্ন সাপ বিভিন্ন জায়গায় পৌঁছে যায়, এটা একদম সঠিক। কিন্তু রাসেলস ভাইপারের একটা যে অঞ্চল, দেখুন আমাদের পশ্চিমবঙ্গের যে অঞ্চল রয়েছে, যে জায়গা, যে সমতল ভূমি, সেরকম জায়গা কিন্তু বাংলাদেশেও বেশ কয় জায়গায় রয়েছে। বাংলাদেশের যে পার্বত্য অঞ্চলগুলো, পার্বত্য চট্টগ্রাম, এই সব সাইডে কিন্তু আমার যতদূর মনে হয়, আপনারা ইনকোয়ারি করে দেখবেন, সেই সব জায়গাগুলো কিন্তু রাসেলস ভাইপার পাওয়া যায়নি সেই সব জায়গায়। কিন্তু আমাদের যে সমতল জায়গায়, এই যে পশ্চিমবঙ্গ, প্রচুর পরিমাণে রাসেলস ভাইপার এখানে পাওয়া যায়। আমি প্রতিদিন রাসেলস ভাইপার উদ্ধার করি বিভিন্নভাবে, এদের নিয়ে ঘাটাঘাটি। আর গত একটা ভিডিওতে আমি অনেকগুলো রাসেলস ভাইপার আমি এক জায়গায় ছেড়েছিলাম, এর জন্য অনেকেই আমার উপর রেগে গেছিলো যে আপনি কেন এগুলো ছাড়লেন। দেখুন, যে বিভিন্ন দেশে বন্যপ্রাণী নিয়ে বিভিন্ন আইন রয়েছে। আমাদের ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 যে আইন যেটা রয়েছে, তাতে এটা শিডিউল 1-এর অ্যানিম্যাল রাসেলস ভাইপার। তো এটাকে আমার বন্যপ্রাণী সংরক্ষণ আইন মেনে বনে কিন্তু ছাড়তেই হতো, যেই কারণে আমাকে ছাড়তে হয়েছে।
আর বন্যপ্রাণী বা অন্যান্য প্রাণী বিনা কারণে হত্যা করা পক্ষপাতী আমি নই, তো এই কারণে কিন্তু ছেড়ে দিয়েছি। দ্বিতীয় আরেকটা পয়েন্ট রয়েছে, এই সাপের দিকে তাকালে চোখ অন্ধ হয়ে যায়। তো কী বলবো, হাসি পাচ্ছে, সত্যি হাসি পাচ্ছে এই কারণে, কারণ রাসেল ভাইপারের দিকে আমি কতবার তাকিয়েছি আমি গুনিনি, কতবার যে আমি তাকিয়েছি। তো রাসেল ভাইপার অন্যান্য বিষধর সাপ যারা আছে, তো আমার চোখ এতদিন অন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। তো আমি মোটামুটি 1 কিলোমিটার দূরেও যদি আমার পরিচিত কেউ থাকে সেটা দেখে আমি বলে দিতে পারবো, এতটাই ভালো আমার চোখ রয়েছে এখনও। তো এই সব যুক্তিগুলো বিভিন্ন মিডিয়া প্রচার করছে, এইভাবে মানুষকে মিসগাইড করছে। একদম মিসগাইড হবেন না, আমি প্রমাণসহ, যারা প্রমাণ চান আমি প্রমাণ দেখিয়ে দিতে পারবো। সেটা যদি এই দেশের কেউ হয়ে থাকেন, এখানকার কেউ হয়ে থাকেন, আমার কাছে চলে আসেন, বা ওই বাংলাদেশের কেউ হয়ে থাকেন আমার কাছে চলে আসেন, আমি প্রমাণসহ হাতে প্রমাণ করে দেখিয়ে দেবো যে এরকম কোনো ব্যাপার নেই। আর আরেকটা যে ভুল খবর ছড়ানো হচ্ছে, সেটা সাপ মারলে 50,000 টাকার পুরস্কার। এই একটা গুজব আবার ছড়ানো হয়েছে, সাপ মারলে 50,000 টাকা পুরস্কার। ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপারের উপদ্রব, যা আরও বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এই সাপ মারতে পারলে 50,000 টাকা পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে। এখন এই যে সাপটা, আপনি সাপটা ধরুন মারতে গেলেন, সেই ক্ষেত্রে বিপদ হতে পারে। আর এটা সম্পূর্ণভাবে বন দপ্তরের থেকে বলা হয়েছে যে এরকম কোনো প্রচার তারা করেনি, যে ফরেস্ট ডিপার্টমেন্ট বা গভর্নমেন্ট করেনি। আর বন্যপ্রাণী সংরক্ষণ যেহেতু আইন রয়েছে, বাংলাদেশেও রয়েছে, সেহেতু সাপ মারা, ধরে আটকে রাখা আইনত অপরাধ। আর এটা সম্পূর্ণ ভুল, এই ভুল তথ্যে, ভুল খবরে কেউ কান দেবেন না। রাসেলস ভাইপারের 4 নম্বর পয়েন্ট যেটা, রাসেলস ভাইপারের কিন্তু অ্যান্টিভেনম বাংলাদেশে নেই, এটা বলা হয়েছে 4 নম্বর। একটা বিভিন্ন নিউজ চ্যানেল আমি ফলো করেছি, তার মধ্যে 3 থেকে 4টে নিউজ চ্যানেল সঠিক কথাটা বলেছে, সঠিকটা বলেছে, কিন্তু বাদ বাকি চ্যানেলগুলো কিন্তু আর বলেনি সঠিক খবরটা। তো এই কারণে ভিডিও বানিয়েছি যে রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম বাংলাদেশে নেই, এটা একদম ভুল। ভারত থেকে কিছু অ্যান্টিভেনম আমদানি করা হয়, তো সেই কারণে কিন্তু বিভিন্ন হাসপাতালে, সরকারি হাসপাতাল যেখানে আছে, অ্যান্টিভেনম অবশ্যই আছে। আর সময়ের মধ্যে নিয়ে পৌঁছাতে পারলে, বাইট খাওয়া যে লোক, কামড় খাওয়া যে লোক আছে, তাকে নিয়ে পৌঁছাতে পারলে অবশ্যই বাঁচবে। অনেকেই বলছে 20 মিনিটের মধ্যে মারা যায়, এই হয় সেই হয়। আরে আমার এলাকায় এত রাসেলস ভাইপারের বাইট হয়েছে, যাদের দেখেছি আমি, তারা ম্যাক্সিমামই বেঁচে আছে, খুব ভালোভাবে বেঁচে আছে। খুব দ্রুত নিলে কিডনি ফেলিওর, ডায়ালাইসিস, এগুলো কোনো কিছুই হয় না। তো এই একটা পয়েন্ট গেল। আর 5 নম্বর পয়েন্ট, রাসেলস ভাইপার কামড়ালে যেটা বলছিলাম 20% বাঁচার সম্ভাবনা, এইটাও একদম ভুল তথ্য। আমি বললাম যে আমার এলাকায় এখানে আসবেন, আমি দেখিয়ে দেবো কাকে কাকে রাসেলস ভাইপার কামড়েছে, বেঁচে আছে, কতক্ষণ পরে হসপিটালে গেছিলো, সব রিপোর্ট আমার কাছে আছে। 6 নম্বর পয়েন্ট, রাসেলস ভাইপার, এটা খুব গুরুত্বপূর্ণ, রাসেলস ভাইপার ছুটে এসে নাকি কামড়ায়, তেড়ে এসে কামড়ায়, খুঁজে কামড়ায়, এইগুলো বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে বলা হচ্ছে। তো সেইটা জানতে গেলে এইবার যে ভিডিওটা আপনারা দেখবেন, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন রাসেলস ভাইপার যে আমার হ্যান্ডলিং রয়েছে, সেইগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে রাসেলস ভাইপার তেড়ে এসে কামড়ায় কিনা। তো ভিডিওগুলো চট করে ছোট ছোট ক্লিপগুলো দেখে নিন, তারপরে আবার ফিরবো ভিডিওর মধ্যে। খাইনি ওরম এইবারে বেরোবে, ধরা পড়ে গেছে। তো লেন্থটা একবার দেখুন, কতটা লেন্থ, বুঝতেই পারছেন, প্রচুর বড় লেন্থ। রাসেলস ভাইপার বা চেইন ভাইপার, ফাঁকা জায়গা আমাদের নিতে হবে, নাহলে কন্ট্রোল করা যাবে না, বুঝেছেন? ফাঁকা জায়গা নিতে হবে। ফাঁকা জায়গা। তো আপনারা দেখতেই পাচ্ছেন রাসেলস ভাইপারের কত কাছ থেকে আমি ফোন দিয়ে ভিডিও করছি, আর এ কিন্তু একবারও আমার দিকে তেড়ে আসছে না, অন্যদিকে দেখতে পাচ্ছেন ঘুরে গেল। এর থেকেই বোঝা যায় এরা আক্রমণাত্মক না একদমই। রাসেলস ভাইপার রেগে গেলে কিন্তু এভাবেই সিটি দিয়ে ওয়ার্নিং করে থাকে, ওয়ার্নিং দেয় যে দূরে থাকার জন্য তার থেকে। দেখতে পাচ্ছেন এর যে সাইজ, বিরাট বড় অ্যাডাল্ট এক চন্দ্রবোড়া। ক্যামোফ্লাজের জন্যই কিন্তু এরা যদি জঙ্গলে থাকে তাহলে কিন্তু বোঝা সম্ভবই না একদম। তো আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পারলেন যে সাপ কখনো তেড়ে এসে মানুষকে কামড়াতে পারে না। আমি তো এত ধরছি, প্রতিবার সাপ যখন ধরতে যাই বা সাপের সামনে পড়ি, বা অন্য যে কোনো মানুষ আমাদের এখানে যে কাউকে এসে আপনি জিজ্ঞেস করবেন কোনো সাপ কি তেড়ে এসে কামড়ায়, খুব কম। 2-1 সময় এটা হতে পারে, ব্যতিক্রম হতে পারে, যেটা অনেক সময় মুখ থেকে শিকার বা খাবার ছুটে গেল, তখন অনেকের কিন্তু পায়ের আঙুল এসে কামড়ে ধরেছে বা হাতে কামড়ে দিয়েছে, এরকম দেখা গেছে। কিন্তু তেড়ে এসে সাপ কামড়ায়, এটা মোটেই যুক্তিযুক্ত না, এর কোনো যুক্তি নেই এর পেছনে। দেখতেই পেলেন ভিডিওর থেকে সেটা। আর যে আমাদের যে 7 নম্বর যে পয়েন্টটা রয়েছে, এই সাপকে বসতি থেকে কি করে দূরে রাখবেন, এটাও খুব গুরুত্বপূর্ণ।
সাপকে বসতির থেকে দূরে রাখার, দেখুন অনেকে বলেন যে কার্বলিক অ্যাসিড, বিভিন্ন ব্লিচিং পাউডার, এর ওয়াটার, এইগুলো কিন্তু কোনো যুক্তিই নেই। কারণ সাপের কিন্তু ঘ্রাণ শক্তি অনেক দুর্বল, অনেক দুর্বল। এদের যে ঘ্রাণ শক্তির যে সিস্টেম রয়েছে সেটা আলাদা রকমের। এটা বায়ুর মাধ্যমে জিভ বের করে কিন্তু এরা ঘ্রাণ শক্তি জিভ দিয়ে, আর নাকের ওপর দিকে যে একটা সেন্সরি নার্ভ যেখানে থাকে, একটা হাড় রয়েছে, সেটার সাহায্যেই কিন্তু এরা গন্ধ টের পায়। এদের গন্ধ যে আমরা যে সিস্টেমে পাই সেটা কিন্তু এদের নেই, তাই এই কারণে কিন্তু প্রচুর দুর্বল ঘ্রাণ শক্তি এদের। তো সাপকে দূরে রাখার মতন একমাত্র একটাই রাস্তা রয়েছে, সেটা হচ্ছে আপনার ঘরে যদি ইঁদুর বা পোকামাকড় ব্যাঙ থাকে সেগুলোকে দূরে রাখুন। আর বসতির চারিদিকে যে জঙ্গল রয়েছে, আর রাসেলস ভাইপার আমি বলে রাখি এমন একটা সাপ, এরা কিন্তু শুকনো পাতা পড়ে থাকলে এইসব জায়গাগুলোতে খুব ভালো থাকে। আর ছোট ঝোপঝাড় যেগুলো থাকে সেই জায়গাতে ভালো থাকে, কলা গাছের গোড়া, বাঁশঝাড়ের গোড়া, এই ধরনের জায়গা ভালো থাকে। আর এরা কেমোফ্লাস করে থাকতে পারে, মানে নিজের রঙকে আশেপাশে পরিবেশের সঙ্গে একদম মানিয়ে নেয়, যাতে দূর থেকে দেখে বোঝা যাবে না যে ওখানে রাসেলস ভাইপার রয়েছে বা চন্দ্রবোড়া সাপ লুকিয়ে আছে। আর এইবার চলে এসেছি 8 নম্বর পয়েন্ট, যেটা ভিডিওর শেষ পয়েন্ট, যেটা আমি আপনাদের বলেছিলাম বলবো যে কিভাবে সাপে কামড়ালে আপনারা বাঁচবেন। অনেক নিয়ম আপনারা অনেকেই জানেন, যে সাপে কামড়ালে বাঁধন দেওয়া যাবে না, এটা করা যাবে না, অনেকই আছে। ঠান্ডা বরফ কিছু দেওয়া যাবে না, কোনো কাঁটা ছেঁড়া করা যাবে না সেই জায়গা, এগুলো তো আছেই। বাঁধন দিলে গ্যাংরিন হতে পারে, এগুলো বলেছি আমি। মোক্ষম যে উপায়টা যেটা আমি বলবো বলেছিলাম, এটা আমি আমার রিসার্চ করা, এইভাবেই রিসার্চ করা, যেখানে স্নেক বাইট হয় তাদের কাছে আমি শুনে দেখি যে আপনি এই কাজটা করেছিলেন কি না সাপে কামড়ানোর পরে। তো ম্যাক্সিমাম টাইমেই 100%-এ 100-এর 10 জনের মধ্যে 10 জনের উত্তরই ছিল না, আমি এটা কাজটা করিনি। তো সেই কাজটা কি এবার আমি আপনাদের বলবো। অত্যন্ত সহজ একটা কাজ, কিন্তু মাথায় থাকে না। সাপে কামড়ালে মানুষ প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে, তখন মাথায় থাকে না বলেই সেই কাজটা তারা করে না। সেটা হচ্ছে যখনই স্নেক বাইট হবে, সাপে কামড়াবে, সেই জায়গাটা, সেই ক্ষতস্থান যেটা রয়েছে, দাঁতে ফুটো যেখান দিয়ে করেছে, সেই জায়গাটা দিয়ে হালকা প্রেস করে ব্লাড বের করবেন। আর এর থেকেও গুরুত্বপূর্ণ, সেই জায়গাটা কিন্তু ধুতে হবে। এটাই আসল পয়েন্ট। সেই জায়গাটা কিন্তু ফ্রেশ নর্মাল টেম্পারেচারের যে জল রয়েছে বা পানি যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু সেই জায়গাটা ধুতে হবে ভালো করে। এতে কি হবে, আমি কতটা যুক্তিসঙ্গত এই যেটা বললাম বলে দিলেই তো হবে না, কতটা যুক্তি আছে তার পেছনে এটা বোঝাচ্ছি। সেই জায়গায় ধরুন আপনার স্নেক বাইট করেছে, সাপে কামড়েছে, সেই বিষটা, সাপের যে বিষটা, সেটা তো চামড়ার ওপরেই ফার্স্ট টাইম থাকবে, বাইটটা হবে, তারপরে মাংস পেশির মধ্যে ঢুকবে, রক্তের মধ্যে মিশবে। তো ফার্স্ট টাইম যদি কামড়ে দেয়, আপনি যদি সাথে সাথে সেই জায়গাটা ধুয়ে ফেলেন, তো মারণমাত্রা বিষ, যেটা একটা ডাক্তারি ভাষায় বলা হয় মারণমাত্রা বিষ, যেই মাত্রায় বিষ ঢাললে আপনি মারা যাবেন, সেই বিষটার কিছুটা অংশ কিন্তু সেই জায়গা থেকে ধুয়ে গেল। ধুয়ে যাওয়ার ফলে কি হবে, আপনি অসুস্থ হলেও আপনি কিন্তু মারা যাবেন না, প্রাণে কিন্তু বেঁচে যাবেন। এই একটা বড় কারণ। আমি অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় জিজ্ঞেস করেছি যে সাপে কামড়ালে আপনি এটা কি করেছেন, না করেনি। তারা কি করে, বাঁধন দেয়, কাটাছেঁড়া করে, এটা ওটা করে, কিন্তু এই কাজটা কিন্তু কেউই করে না। তো এইটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট, এটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। আর সাপে যদি কামড়ায়, দ্রুত হসপিটালে তো যেতেই হবে, সেই ফাঁকে সেই টাইমের মধ্যে আপনারা এই কাজটা করে দেখেন, অনেক উপকৃত হবেন। এটা আমার নিজের ক্ষেত্রেও, আমারও স্নেক বাইট একবার হয়েছিল, সেটা আমার পাকা মোর জন্যই বলা যেতে পারে, আমার ওস্তাদের জন্যই। তো আমি কিন্তু সেটা করেছিলাম, আমি কিন্তু হসপিটালেও যাইনি। তার মানে এই না আপনারা যে হসপিটালে যাবেন না। অবশ্যই সাপে কামড়ালে একমাত্র বাঁচার জায়গা কিন্তু হসপিটাল, হসপিটালে গিয়ে এভিএস নেওয়া। তো আপনারা সবাই অনেক সাবধান থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি কামনা করব বাংলাদেশে সবাই যাতে স্নেক বাইটে আক্রান্ত না হয়, এই পার্সেন্টেজ যাতে জিরোতে নেমে আসে, কোনো মানুষের যাতে বিপদ না হয়। আপনারা সচেতন হন, সাবধান হন। অযথা কিন্তু ভয় পাবেন না, অযথা ভয়ে ভীত হয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম, এই 2 টাকার সংবাদ মাধ্যম যারা আছে তাদের সংবাদ শুনে সেটা বিশ্বাস করে নেবেন না। প্রকৃত সত্য কি সেটা যাচাই করুন। সেটা যাচাই করলে, মানুষ যেরকম একটা সময় আগুনকে ভয় পেত, আগুনের সম্বন্ধে জানতো না বলে, সেই আগুনকে কিন্তু আজকে নিজের চাকরের মতন কাজে লাগাচ্ছে। এটাই হচ্ছে সত্যতা জানার সবথেকে ভালো উপকারিতা। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল, এই ধরনের ভিডিও আরও ভালো বেশি করে পাওয়ার জন্য। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।